আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ কাল চমকের ইঙ্গিত, বাদ পড়তে পারেন পুরনোদের অনেকে। ঐক্যফ্রন্টের বিজয়ী কোনো প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না, জানিয়েছেন আসম আব্দুর রব। স্টিয়ারিং কমিটির বৈঠক। ৩০ ডিসেম্বরের নির্বাচনের শুরু থেকেই অনিয়মের অভিযোগে নির্লিপ্ত ছিল নির্বাচন কমিশন, যা গ্রহণযোগ্য নয়, মন্তব্য সুজনের। সৈয়দ আশরাফের জানাজায় রাষ্ট্রপতি, সংসদ সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা, শোলাকিয়ায় জনতার ঢল। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। সোমবার বিকেল 3:30টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি শেখ হাসিনাকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত 289 জন সংসদ সদস্য গত বৃহস্পতিবার শপথ নেন। 2009-2014 এর পর এবার একাদশ জাতীয় সংসদে টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হয়েছে শেখ হাসিনা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুর 12:30টার দিকে শপথ নেয়ার জন্য হুইল চেয়ারে করে সংসদে যান এরশাদ। পরে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাঁকে শপথ পড়ান। এর আগে জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন 3 জানুয়ারি। 30 ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট বিশাল বিজয় অর্জন করে। 298 আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে 257টি আসন। মহাজোটভুক্ত জাতীয় পার্টি জিতেছে 22টিতে। এদিকে শপথ অনুষ্ঠানের পর দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, বিরোধী দল হিসেবেই সংসদে থাকবে জাতীয় পার্টি। জনগণের কথা বলতেই জাতীয় পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভায় না থাকলেও কোনো নেতা মনোক্ষুণ্ণ হননি বলেও মনে করেন মশিউর রহমান রাঙ্গা। সেখানে একটু সমস্যা, আমাদের অনেক গভীর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এর কারণে হয়তো আমরা খানিকটা বিচলিত হব বিভিন্ন সময়। তারপরে দেশের মানুষের কথা বিরোধী দলই বলে, দেশের মানুষের কথা আমাদের পার্লামেন্টে আমরা বলবো। এতে কেউ বিরক্ত হলো বা কেউ সন্তুষ্ট হলো বা অসন্তুষ্ট হলো, এ বিষয়ে আমাদের দেখার বিষয় না। আমরা জনগণের পক্ষে আছি, জনগণের পক্ষে আমরা থাকবো। জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী কোনো প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন জেএসসির সভাপতি আসম আব্দুর রব। সকালে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না সহ শীর্ষ নেতারা অংশ নেন। পরে আসম আব্দুর রব জানান, ঐক্যফ্রন্টের ঐক্য বজায় আছে, সামনের দিনে ঐক্যফ্রন্ট আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি। রব বলেন, পরবর্তী কর্মসূচি ঠিক করতে আগামী মঙ্গলবার আবারও বৈঠক করবেন ঐক্যফ্রন্টের নেতারা। শপথ নেওয়া প্রসঙ্গে ডক্টর কামাল হোসেন যে বক্তব্য দিয়েছিল তা গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলেও জানান আসম আব্দুর রব। এবারের নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই অভিযোগ আসা অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশন নির্লিপ্ত ছিল বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। একে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে সুজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন করে সুশাসনের জন্য নাগরিক সুজন দেখিয়েছে জনপ্রতিনিধিদের যোগ্যতা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে জানানো হয়, তারা গতানুগতিক নির্বাচন পর্যবেক্ষণ না করলেও নজর ছিল পুরো নির্বাচন প্রক্রিয়ার উপরই। পুরো সময় জুড়ে আমরা দেখেছি যে সংঘর্ষ, নির্বাচনী প্রচারণায় বাধা দান, হামলা, গ্রেপ্তার, হয়রানি ইত্যাদি কারণে অনেক প্রার্থী নির্বিঘ্নে প্রচার চালাতে পারেননি, এরকম অভিযোগ উঠেছে। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে সুজন বিজয়ী সংসদ সদস্যদের যোগ্যতা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করে। তাতে দেখা যায়, এবারের সদস্যদের বেশিরভাগই স্নাতক এবং স্নাতকোত্তর। নতুন সদস্যদের শতকরা 61 বেশি জনের পেশাই ব্যবসা। ধনাঢ্য সদস্যের সংখ্যাও প্রচুর। ইতিবাচক দিক হলো অধিক শিক্ষিতরা নির্বাচিত হয়েছেন,
যতজন প্রতিদ্বন্দ্বিতা করেছে তার চেয়ে বেশি নির্বাচিত হয়েছেন। তারপরে বেশি কর প্রদানকারী, যদিও খুব একটা বেশি সংখ্যক নয়, নির্বাচিত হয়েছেন। কিন্তু অশনি সংকেত হলো অধিক ব্যবসায়ী নির্বাচিত হয়েছেন, অধিক ধনাঢ্য ব্যক্তিরা নির্বাচিত হয়েছেন। অনিয়ম, এই যে হলফনামায় তথ্য না দেওয়া কিংবা অযোগ্য ব্যক্তিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, নির্বাচন কমিশন ছিল সম্পূর্ণ নির্বিকার। এবং আরও যেগুলো হামলা হয়েছে, তারপরে সহিংসতা হয়েছে এইসব ক্ষেত্রে, এবং নির্বাচন কমিশনের নির্লিপ্ততা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো আমরা আশা করব যে এই সকল অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের দায়িত্ব এ ব্যাপারে তদন্ত করা, এবং নির্বাচন কমিশনের সেই ক্ষমতাও আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সুজন মনে করে আন্তর্জাতিক মান ও আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড পূরণে ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখবেন সংশ্লিষ্ট অংশীজনেরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃতদেহে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ সদস্য সহ দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় বরেণ্য এই রাজনীতিবিদের প্রথম জানাজা। পরে জানাজা হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ময়মনসিংহে তৃতীয় জানাজার পর বাদ আসর দাফন করা হবে রাজধানীর বনানী কবরস্থানে। যে সংসদে আইন প্রণয়নের দায়িত্ব পালন করেছিলেন, সেখানেই হাজারো মানুষের উপস্থিতিতে বিদায় নিলেন দেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সৈয়দ আশরাফুল ইসলাম। রবিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ। পরে মুক্তিযুদ্ধের এই গেরিলা যোদ্ধাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান, পালন করা হয় 1 মিনিটের নীরবতা। জানাজার পর সৈয়দ আশরাফুল ইসলামের মৃতদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের পক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীও শ্রদ্ধা জানান। দলের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতা কর্মীদের নিয়ে আরেক দফা শ্রদ্ধা জানান সাবেক সাধারণ সম্পাদকের মরদেহে। এ সময় রাজনৈতিক অঙ্গনের সহকর্মীরা জানান, তার মৃত্যুতে জাতি হারালো একজন সৎ, সাহসী ও নিবেদিত রাজনীতিককে। তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তিনি ছিলেন সৎ, তিনি ছিলেন আদর্শবান, নিষ্ঠাবান এবং নিরহংকার। তার ব্যবহার ছিল চমৎকার, তিনি ছিলেন বিনয়ী। জাতীয় চার নেতার সন্তান হিসেবে তার উত্তরাধিকারী যে রাজনৈতিক চরিত্র, সেটা সমৃদ্ধ চরিত্র হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের যে ক্ষতি হয়েছে এটা পোষানো খুব কঠিন হবে, কেননা তার সারা জীবনই ছিল জনগণ এবং জনগণের মানুষের কল্যাণের জন্য। আশরাফ ভাই ছিলেন নির্লোভ, নিরহংকারী। উনি কখনো কারোর প্রতি তার রাগ বা ক্ষোভ বা বিদ্বেষ কখনো প্রকাশ করেনি। অত্যন্ত আস্থার মানুষ চলে গেল। আর আরেকটা মিস হবে যে এরকম ভদ্র ব্যবহার, এটা অনুকরণীয় ভদ্র ব্যবহার, সেটা অনেকেই সেটা জানবার সুযোগ পাবে না। এটাই হচ্ছে লস। আসলে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলামের মতো একজন দক্ষ, সৎ, মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন প্রচার বিমুখ রাজনীতিবিদের অভাব অনেক বেশি। আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে, সবার কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। ক্যান্সারের কাছে হার মেনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফ। 2015 সালের 16 জুলাই থেকে জীবনের শেষ সময় পর্যন্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে, ছিলেন 5 বারের এই সংসদ সদস্য। সর্বশেষ 30 ডিসেম্বরের নির্বাচনেও কিশোরগঞ্জ 1 আসন থেকে জয়ী হলেও শপথ নেওয়া হলো না সৈয়দ আশরাফের। এত মানুষের উপস্থিতি জানান দেয় কতটা জনপ্রিয় ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সৎ ও ন্যায়ের রাজনীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আগামীতে তা পাথেয় হয়ে থাকবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 9 জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে অবকাঠামো নির্মাণ ও স্টল সাজাতেই এখন ব্যস্ত সময় পার করছেন মেলায় বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো। আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, পণ্য বিক্রি বা রপ্তানি আদেশ বাড়ানো নয়, দেশ বিদেশের পণ্য ভোক্তাদের কাছে তুলে ধরাকেই প্রাধান্য দিচ্ছেন তারা। নির্মাণ শ্রমিকদের টুংটাং শব্দের এই ব্যস্ততা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসরকে ঘিরে। প্রতি বছর জানুয়ারির প্রথম দিনে মেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে কয়েকদিন পিছিয়ে চালু হচ্ছে বুধবার।
9 জানুয়ারি মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। হাতে সময় কম থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তাই বেশ জোরে সোরেই। ক্রেতাদের নজর কাটতে রাজধানীর শেরেবাংলা নগর মাঠে শ্রমিকরা ব্যস্ত রং তুলির আঁচড়ে প্যাভিলিয়ন সাজাতে। সবাই খুব জোরে সোরে করছে, যদিও এবার 9 দিন পিছানো হয়েছে, তারপরেও আশা করি যে এটা হয়ে যাবে 8 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে সব কাজ। মূল কাঠামো শেষ, ফিনিশিং হয়ে গেছে। আজকে বিকেলে আমাদের প্রোডাক্ট ঢুকবে। রসাবাজা চলতেছে, ফিনিশিংয়ের কাজ চলতেছে। আমরা খুব আশাবাদী যে 9 তারিখ ইনশাল্লাহ আমরা একটা জমকাল উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশ ছাড়াও এবার মেলায় অংশ নিচ্ছে 20টি দেশের 43টি প্রতিষ্ঠানের প্রায় 550 স্টল ও প্যাভিলিয়ন। উন্নয়ন কর্মকাণ্ডের প্রতীক হিসেবে এবার মেলার প্রধান ফটক তৈরি হচ্ছে মেট্রো রেলের আদলে। ভিড়ের জন্য অনেকেই টিকিট কাটতে গিয়ে কষ্ট পান, এবার অনলাইন টিকিটিংটা নিশ্চিত হয়েছে। মেলার ভেতরে চারপাশে আপনি অভিযোগ বক্স পাবেন, আমাদের বিরুদ্ধে আপনাদের কি নালিশ বা মেলাকে আপনারা কিভাবে আরও দেখতে চান ভালো করে সেটা আপনারা বলতে পারবেন। এই অভিযোগ বাক্স থেকে যে অভিযোগগুলো পাবো তাৎক্ষণিকভাবে এগুলোকে অ্যাড্রেস করবো, এই সমস্যাগুলোর প্রতিকার করবার চেষ্টা করেন। গ্রিনারি বাড়াতে চাইছি মেলার ভেতরে। সাধারণ দর্শনার্থী যারা যান তারা যেটা হয় যে অনেকটা লম্বা সময় মেলায় ঘোরেন, মেলায় ঘোরার পরে তারা একটু ক্লান্ত হয়ে পড়েন। তো আমরা এখন যেটা করছি এনাফ স্পেস রাখছি, যেখানে বেঞ্চ থাকবে, তাদের বসবার জন্য একটু আরামদায়ক ব্যবস্থা থাকবে। 30 টাকার বিনিময়ে বড়রা এবং ছোটরা 20 টাকা দিয়ে মেলা উপভোগ করতে পারবেন 8 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে বাণিজ্য মেলা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। ভোটের রাতে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় 7 আসামির 5 দিনের রিমান্ড, ফেনী থেকে আরও একজন গ্রেফতার। বিপিএলের টস হেরে ব্যাট করছে সিলেট, জিততে মরিয়া কুমিল্লা, দ্বিতীয় ম্যাচে লড়বে খুলনা রংপুর। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরায় পোশাক শ্রমিকদের করা সড়ক অবরোধ প্রত্যাহার হয়েছে। সকাল 9টায় তারা রাস্তা অবরোধ করেন, পরে দুপুর 2টার দিকে প্রত্যাহার করে নেন তারা। পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন 16,000 ও বেসিক 10,000 করার দাবি জানান তারা। শ্রমিকরা জানান হেলপাররা আগে 5,300 টাকা মজুরি পেলেও এখন পান 8,000 টাকা। এদের বেতন বাড়লেও অপারেটর, আয়রনম্যান, প্যাকিং ম্যান, কাটারম্যানদের বেতন কাঙ্ক্ষিত হারে বাড়েনি। শ্রমিকদের ছাঁটাই বন্ধ ও বেতন অনুযায়ী ওভারটাইম দেওয়ার দাবিও জানান তারা। এদিকে রাস্তা অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দুর্ভোগে পড়েন পথচারীরা। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় 7 আসামিকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে আরও 1 আসামিকে। দুপুরে নোয়াখালীর 2 নম্বর আমলি আদালতে হাজির করা হয় আসামিদের। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, 7 দিনের রিমান্ড আবেদন করলেও আদালত প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঘটনায় এ পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি সোহেল, স্বপন, ইব্রাহিম খলিল বেচু, বাদশাহ আলম বাসু এবং তদন্তে দোষী হিসেবে সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, জসিমউদ্দিন ও হাসান আলী বুলুকে আটক করা হয়। ফেনীর সুলতানপুর থেকে গ্রেফতার করা হয় সালাউদ্দিন নামে একজনকে, সে এজাহারভুক্ত 9 নম্বর আসামি। পুলিশ জানিয়েছে আসামিরা প্রাথমিকভাবে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বরিশালের কালীগঞ্জে মেঘনা নদীর মোহনায় লঞ্চের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, শনিবার রাত 9টায় বরিশাল থেকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পানি কম থাকার কারণে মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জে মেঘনা নদীর তীরে লঞ্চটি নোঙর করে রাখা হয়। অন্যদিকে রাত 1:30টায় বরগুনা থেকে ঢাকাগামী সুন্দরবন 6 অ্যাডভেঞ্চার লঞ্চটিকে ধাক্কা দেয়। এ সময় সাকিব নামের এক যাত্রী নিহত হন। আহত হন অন্তত 5 জন, তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তীব্র শীতে কাহিল অবস্থা শিশুদের। ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগ ব্যাপক হারে বেড়েছে সাতক্ষীরা, লালমনিরহাট ও গাইবান্ধায়। রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরায় প্রতিদিনই শিশুরা আক্রান্ত হচ্ছে শীতজনিত রোগে। গত এক সপ্তাহে সাতক্ষীরা সদর ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছে 3 শতাধিক শিশু। তাদের মধ্যে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত বেশি। হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেড ও চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীর স্বজনদের।
নার্সদের ডাকতে গেলে বলে যে এখন না, পরে এসো। নিউমোনিয়া হয়ে গেছে, শ্বাসকষ্ট, এই 5 দিন হসপিটালে ভর্তি আছি। সাতক্ষীরার 22 লক্ষ মানুষের যে সেবার জায়গাটা, সেই জায়গাটা এখানে চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল। এখানে কিন্তু মাছি অহরহ বৃদ্ধি পাচ্ছে এবং এই মাছিগুলো দেখা যায় হাসপাতালে যারা খাবার খাচ্ছে, খাবারে কিন্তু বসছে, দেখা ডায়রিয়া আরও বৃদ্ধি পাচ্ছে। ডাক্তার, কনসালটেন্ট সহ মেডিকেল অফিসার দিয়ে সর্বমোট পদের সংখ্যা হলো 27টি, কিন্তু বর্তমানে কর্মরত আছে মাত্র 13 জন। এখানে শিশু ওয়ার্ডে, ডায়রিয়া ওয়ার্ড, শিশু ওয়ার্ড সহ প্রতিদিন প্রায় 40 থেকে 50 জন রোগী ভর্তি থাকে, কিন্তু এখানে কোনো শিশুদের কোনো কনসালটেন্ট নাই। শীতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এখানে সার্বক্ষণিক সার্ভিস চালু আছে এবং ডায়রিয়ার জন্য যে প্রধান যে ঔষধ সেটা স্যালাইন। এখানে স্যালাইন, ব্যাপক পরিমাণ স্যালাইনের ব্যবস্থা আছে। এদিকে পৌষের শীতে বিপর্যস্ত উত্তরের জেলা লালমনিরহাটের জনজীবন। সেখানেও হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। বর্তমান শীতজনিত কারণে অনেক শিশুরা ভয় বিভাগে আসতেছে। গাইবান্ধায় প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অন্তত 20 থেকে 40 শিশু। রোটাভাইরাসের ডায়রিয়ার ক্ষেত্রে ওষুধ তেমন একটা কার্যকরী না, তারপরেও আমরা এখানে নিজে থেকে প্রতিটা রোগীকে স্যালাইন বানিয়ে দিই। শীতে হাসপাতালগুলোতে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার দাবি ভুক্তভোগীদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের অচলাবস্থা অবসানে ডেমোক্র্যাটদের সাথে বৈঠক চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। রবিবার এই ইস্যুতে আবারও আলোচনায় বসবে উভয় পক্ষ। অচলাবস্থা 15 দিন পার হলেও এখনও সংকট নিরসনে কোনো সমঝোতায় আসতে পারেনি রিপাবলিক ও ডেমোক্র্যাট সদস্যরা। শাটডাউন অবসানে শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্বে ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে বৈঠক হলেও ব্যর্থ হয় আলোচনা। বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে এক টুইট বার্তায় মাইক পেন্স জানান, আজ রবিবার উভয় পক্ষ আবারও আলোচনায় বসবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আলোচনায় অগ্রগতি হয়নি। এদিকে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা আবারও সচল করতে ডেমোক্র্যাটরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেক্সিকো সীমান্ত নির্মাণের তহবিল ছাড়া ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত মার্কিন পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বাজেট প্রস্তাব পাশ হওয়ায় শুক্রবার যুক্তরাষ্ট্রকে বছরব্যাপী অর্থনৈতিক অচলাবস্থায় ফেলার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। দর্শক, সংবাদ শেষ করছি বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণকাল চমকের ইঙ্গিত, বাদ পড়তে পারেন পুরনোদের অনেকে। ঐক্যফ্রন্টের বিজয়ী কোনো প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না, জানিয়েছেন আসম আব্দুর রব স্টিয়ারিং কমিটির বৈঠক। 30 ডিসেম্বরের নির্বাচনের শুরু থেকেই অনিয়মের অভিযোগে নির্লিপ্ত ছিল নির্বাচন কমিশন, যা গ্রহণযোগ্য নয় মন্তব্য সুজনের। সৈয়দ আশরাফের জানাজায় রাষ্ট্রপতি, সংসদ সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা, শোলাকিয়ায় জনতার ঢল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।